সোমালিয়ান জলদস্যুদের হাতে এই বছরের মার্চে বাংলাদেশের জাহাজ এমভি আব্দুল্লাহ জিম্মি হওয়ার সেই দুর্ধর্ষ ঘটনা হয়তো এখনো অনেকেরই স্মরণে আছে। 23 জন ক্রু সহ আটক করা জাহাজের জন্য জলদস্যুরা দাবি করেছিল মোটা অঙ্কের টাকা। মাঝে কয়েক বছর ঝিমিয়ে থাকলেও আবারও সোমালিয়ান জলদস্যুদের তৎপরতা বেড়েছে। এইসব জলদস্যুদের হাতে জিম্মি হওয়া এক একটা ঘটনা হার মানায় রুদ্ধশ্বাস থ্রিলার সিনেমাকেও। তাদের কারণে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে সারা বিশ্ব। তবে বেশিরভাগের কাছে এইসব ঘটনা জিম্মি ও মুক্তিপণের বৃত্তে সীমাবদ্ধ থাকলেও সোমালিয়ান জলদস্যুদের শক্তিশালী হয়ে ওঠার শিকড় অনেক গভীরে, যার সাথে জড়িয়ে আছে সোমালিয়ান অর্থনীতি থেকে শুরু করে ভূরাজনৈতিক গতি প্রকৃতি। তবে ঠিক কিভাবে এতটা অপ্রতিরোধ হয়ে উঠেছে সোমালিয়ান জলদস্যুরা, কিভাবে তারা নিজেদের সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে, চমকপ্রদ সেসব তথ্য নিয়ে সাজানো হয়েছে ট্রেন্ডস নাওয়ের আজকের এই ভিডিওটি। হলিউড লিজেন্ড টম হ্যাঙ্কস অভিনীত ক্যাপ্টেন ফিলিপস দেখে শিউরে ওঠেননি এমন দর্শক খুঁজে পাওয়া দুষ্কর। সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার গল্প প্রায় আবার হানা দেয় ভারত মহাসাগরে, যে গল্পের ভিলেনের নাম সোমালিয়ান জলদস্যু। মাছ ধরতে আসা জেলেরা কিভাবে বাড়তি আয়ের আশায় জলদস্যু হয়ে উঠল, এই ইতিহাস জানতে আমাদেরকে কয়েক যুগ পেছনে চলে যেতে হবে। আজ সোমালিয়া নামটা উচ্চারিত হলেই বেশিরভাগ মানুষের চোখে অবধারিতভাবে ভেসে ওঠে কালো বর্ণের একদল জলদস্যুদের চেহারা। অথচ এই সোমালিয়া একটা সময় ইউরোপের অনেক উন্নত দেশের মতোই সমৃদ্ধ ছিল। গুরুত্বপূর্ণ এক বাণিজ্যিক অঞ্চলে এর অবস্থান হওয়াতে প্রাচীনকালে সোমালিয়ার কদর ছিল ব্যাপক। বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা যায়, পূর্ব আফ্রিকার একটি অংশের নাম হর্ন অফ আফ্রিকা। ত্রিকোণাকৃতির ভৌগোলিক মানচিত্রের কারণে অঞ্চলটিকে এই নামে ডাকা হয়। একে সোমালিয়া উপদ্বীপও বলা হয়। সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি জায়গা এটি। আর হর্ন অফ আফ্রিকার বড় একটি অংশ জুড়েই আছে সোমালিয়া। ইতালিয়ান ঔপনিবেশিক নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে 1960 সালে সোমালিয়ার জন্ম। 1991 সালে সামরিক শাসনের উৎখাতের পরে নৈরাজ্যের মধ্যে পড়ে দেশটি। পরে 2 দশকের বেশি সময় যুদ্ধ বিগ্রহে বিধ্বস্ত সোমালিয়াতে কার্যকর কোনো সরকার ছিল না। এই সময়টাতে আফ্রিকার মধ্যে দীর্ঘতম উপকূল সমৃদ্ধ দেশটির জলসীমার নিরাপত্তায় কোনো কোস্টগার্ড বা বাহিনী ছিল না। এতে এই অঞ্চলে বিদেশি মাছ ধরা নৌযানের উপস্থিতি ক্রমশ বাড়তে থাকে। এতে স্থানীয় জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল, ফলে তারা দস্যুবৃত্তির দিকে ঝুঁকে পড়ে। 2009 সালে ওয়ার্ল্ড নিউজ কর্তৃক পরিচালিত এক জরিপে দেখা যায়, প্রায় 70% মতো উপকূলবর্তী সম্প্রদায় দেশের জলসীমার মধ্যে বিদেশি জাহাজের প্রবেশ বন্ধে জলদস্যুতাকে শক্তভাবে সমর্থন করে। তাছাড়া মৎস্য শিকারের চেয়ে দস্যুতায় আয়ের পরিমাণও অনেক গুণ বেশি। 2005 থেকে 2012 পর্যন্ত সময়কালে হর্ন অফ আফ্রিকার দস্যুরা কি পরিমাণ অর্থ আদায় করেছে তার একটি আনুমানিক হিসাব করেছে বিশ্বব্যাংক। সেই হিসাব অনুযায়ী জলদস্যুরা ক্রুদের জিম্মি করে 350 থেকে 450 মিলিয়ন মার্কিন ডলার অর্থ আদায় করেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সোমালিয়াতে জলদস্যুতা এখন অনেক বড় এক ব্যবসা। অন্যান্য দেশে থাকা সোমালিয়ারা এই ব্যবসায় বিপুল পরিমাণে বিনিয়োগ করে থাকে। অভিযোগ রয়েছে, সোমালিয়ার সেনাবাহিনী, কোয়ালিশন সরকারের মন্ত্রী ও নেতারা, এমনকি অন্যান্য দেশের বড় বড় ব্যবসায়ী এই লুটের টাকায় ভাগ পেয়ে থাকে। ধারণা করা হয় জলদস্যুদের মুক্তিপণের অর্থায়নে সেখানে উন্নয়নের সঙ্গে সঙ্গে ঘটছে ব্যবসা বাণিজ্যের প্রসার, গড়ে উঠছে বিলাসবহুল হোটেল। দেশটির অন্যান্য অংশ থেকেও বিনিয়োগকারীরা সেখানে অর্থ খাটাচ্ছে। অর্থনীতিবিদদের মতে জলদস্যুতা এখন সোমালিয়ার অর্থনীতির অন্যতম বড় এক হাতিয়ার। তবে ঠিক কি কারণে সোমালিয়ান জলদস্যুরা সবসময় কয়েক ধাপ এগিয়ে থাকে, এটা বুঝতে আগে জানতে হবে তাদের কর্মপদ্ধতি। জলদস্যুরা মূলত ঝটিকা আক্রমণ চালায়, যার বেশিরভাগই হয় রাতের অন্ধকারে। তাই ক্রুরা ঘটনা বুঝে উঠতেই দেরি হয়ে যায়। জাহাজের পেছন দিক থেকে আক্রমণ চালিয়ে লম্বা দড়ি ও হুকের সাহায্যে জাহাজে উঠে যায় দস্যুরা। একবার জলদস্যুরা কোনো জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নিলে সামরিক পদক্ষেপ নেওয়া কঠিন হয়, কারণ তাতে জিম্মিদের হতাহত হওয়ার শঙ্কা বাড়ে। গভীর সমুদ্রে আটক জলদস্যুদের বিচারে মুখোমুখি করতে জটিলতার কারণে কখনো কখনো ছেড়েও দেওয়া হতো। ফলে যুদ্ধ জাহাজ প্রত্যেক নৌযানকে সুরক্ষা দিতে পারে না। আবার সবসময় ঘটনার পর সেখানে সাথে সাথে উপস্থিত হওয়া সম্ভব হয় না। জলদস্যুদের কোনো স্পিডবোট দেখা কিংবা এর অবস্থান শনাক্ত করাই যথেষ্ট না। সামরিক কর্মকর্তাদের মতে সমুদ্রের 2.5 মিলিয়ন বর্গমাইল এলাকা ছিনতাই প্রবণ, যা পুরোপুরিভাবে টহল দেয়া কার্যত অসম্ভব। এছাড়াও জলদস্যুরা বড় বড় আকারে মাদারশিপ ব্যবহার করে। এটি ব্যবহার করেই তারা সমুদ্রের মাঝখানে ছোট নৌযান থেকে আক্রমণ চালায়। সমস্যা হলো এই বড় জাহাজগুলো মূলত ছিনতাই করা, ফলে এগুলো দেখতে অন্য যে কোনো মাছ ধরার নৌকার মতো, যার কারণে সমুদ্রে চলাচল করা এমন হাজার হাজার নৌকার মধ্যে থেকে দুর্বৃত্তদের জাহাজ খুঁজে বের করা প্রায় অসম্ভব। এছাড়া জাহাজের নিয়ন্ত্রণ জলদস্যুদের হাতে চলে গেলে যে কোনো পদক্ষেপ নেওয়াও কঠিন হয়ে যায়, কেননা জিম্মি নাবিকদের প্রাণ তাতে ঝুঁকির মধ্যে পড়ে। আর এই জলদস্যুরা প্রশিক্ষণপ্রাপ্ত, তাদের সঙ্গে থাকে ভারী অস্ত্র আর গ্রেনেড। দস্যুদের ব্যবহৃত অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে AK-47, AKM, Type 56, TT-33, RPK, RPG-7 এবং PKI এর পাশাপাশি RGD-5 ও F1 এর মতো শক্তিশালী হাতবোমাও তারা ব্যবহার করে থাকে। মুক্তিপণ হিসেবে জলদস্যুরা সবসময় আমেরিকান ডলার দাবি করে। বেশিরভাগ সময় ডলার বস্তায় ভরে ওয়াটারপ্রুফ ব্যাগের মাধ্যমে হেলিকপ্টার থেকে জলদস্যুদের উদ্দেশ্যে ছুড়ে ফেলা হয়। 2013 সালের বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, জলদস্যুতার কারণে বিশ্ব অর্থনীতিতে বছরে প্রায় 18 বিলিয়ন ডলার খরচ হয়। 2011 সালে সর্বোচ্চ 212টি হামলার পর সাম্প্রতিক বছরগুলোতে সোমালিয়া উপকূলে জলদস্যুর আক্রমণ প্রায় বন্ধ ছিল, আর তা করতে নেওয়া হয়েছিল সামষ্টিক পদক্ষেপ। অস্ট্রেলিয়া ভিত্তিক গণমাধ্যম নেটওয়ার্ক দ্য কনভারসেশনে প্রকাশিত এক প্রতিবেদনে সে সময় জলদস্যুদের থামানোর 4টি কারণ উল্লেখ করা হয়েছিল। এগুলো হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য সহ বিশ্বের সবচেয়ে সক্ষম নৌবাহিনীর দ্বারা জলদস্যু বিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা ও সমন্বয়, ব্যয়বহুল আত্মসুরক্ষা
সুরক্ষা ব্যবস্থার বাস্তবায়ন, জলদস্যুদের বিচার ও কারাদণ্ড প্রদানে আইনি ব্যবস্থার উন্নয়ন এবং আঞ্চলিক সক্ষমতা বৃদ্ধির ফলে জলদস্যুদের বন্দী করা। তবে বিশেষজ্ঞদের মতে জলদস্যুদের থামাতে এই সফলতার বড় একটি অংশই ছিল ভূমিতে। সোমালিয়ায় আল শাবাব সন্ত্রাসীদের হটাতে স্থলভাগে আফ্রিকান ইউনিয়নের সামরিক বাহিনী সহ একযোগে মার্কিন বিমান হামলার মতো আন্তর্জাতিক প্রচেষ্টার কারণেই জলদস্যুতা হ্রাস পায়। সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন মিশনের অংশ হিসেবে 2012 সালে কেনিয়ার সৈন্যরা কিসমায়ো বন্দর দখল করে এবং আল শাবাব যোদ্ধাদের তাড়া করে। এ সময় যে ঘাঁটি থেকে জলদস্যুরা সব কাজ পরিচালনা করত সেটিও সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে কিছু রক্ষণশীল সোমালি গোষ্ঠী জলদস্যুদের নেটওয়ার্কের প্রতি ক্ষেপে গিয়েছিল। ঐতিহ্য এবং ধর্মের উপর নির্ভর না করে বরং অস্ত্র আর ডাকাতির উপর নির্ভর করে হঠাৎ করেই একটি দলের আধিপত্য অন্যরা মেনে নিতে পারেনি। ফলে স্বাভাবিকভাবেই দস্যুরা ক্ষমতায় হারাতে শুরু করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে নতুন করে বাড়ছে জলদস্যুতার ঘটনা। সোমালিয়া থেকে ইয়েমেন পর্যন্ত এডেন উপসাগরের পথ ধরে বছরে প্রায় 20,000 বাণিজ্যিক জাহাজ চলাচল করে। সুয়েজ খালের এই পথটি এশিয়া থেকে ইউরোপ এবং আমেরিকায় যাওয়ার সবচেয়ে দ্রুততম পথ। গত 6 বছরে যে কোনো সময়ের তুলনায় এই বছরে শুরুর দিকে হর্ন অফ আফ্রিকায় জাহাজ ও নাবিক জিম্মি করে উচ্চ মুক্তিপণ যাওয়ার ঘটনা বেড়েছে। নিরাপত্তার ঘাটতির কারণে সোমালিয়া উপকূলে জাহাজ হামলা ছিনতাইকারীদের জন্য সুযোগ তৈরি করে দিয়েছে। জলদস্যুতা বেড়ে যাওয়ায় 2005 থেকে 2012 সাল পর্যন্ত আন্তর্জাতিক বাহিনী এই জলসীমায় টহল দেওয়া শুরু করে। কিন্তু সাম্প্রতিক সময় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের আক্রমণের কারণে লোহিত সাগরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। একদিকে সোমালিয়ার দারিদ্র্য, অরাজকতা, আইনের শাসনের অভাব, অন্যদিকে গৃহযুদ্ধের ফলে সৃষ্ট অস্থিতিশীলতা ও সহিংসতার কারণে দেশটির অনেক তরুণী জলদস্যুতার দিকে ঝুঁকে পড়ছে। বিশেষজ্ঞদের মতে সোমালিয়ায় হামলা মোকাবেলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দুটি ভূ রাজনৈতিক সংঘাতের দিকে নজর দিতে হবে। বিশেষজ্ঞরা এক্ষেত্রে হুতি বিদ্রোহীদের বক্তব্য উল্লেখ করেন। গোষ্ঠীটির বক্তব্য, তারা জাহাজে আক্রমণ বন্ধ করবে এবং সামুদ্রিক তৎপরতা কমিয়ে আনবে যদি ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ করে। দ্বিতীয়ত, নিজেদের স্বাধীনতা ঘোষণা করা। সোমালিল্যান্ড এবং ইথিওপিয়ার মধ্যে একটি বিতর্কিত বন্দর চুক্তি হয়েছে যা সোমালিয়াকে কূটনৈতিক টানাপোড়েনে ফেলে দিয়েছে। তাই পরিস্থিতির অবনতি হলে জলদস্যুতা মোকাবেলা করা দেশটির জন্য কঠিন হবে। তবে যে মুক্তিপণের টাকার উপর ভর করে সম্প্রসারিত হচ্ছে সোমালিয়ার ব্যবসা বাণিজ্য, সেই জলদস্যুতাকে তারা এত সহজে ছাড়বে না সেটাও নিশ্চিতভাবেই বলা যায়।